স্টুডেন্টস তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আসলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা বুয়েট অ্যাডমিশন কোচিং তার ক্লাসের ডেমনস্ট্রেশন বা একটা স্ট্যান্ডার্ড বুয়েট কোচিং এর লেকচার কেমন হয় তার একটা টাচ তোমাদের দিব। তো আমরা বিগত দিনে ম্যাথের কিছু প্রবলেম দিয়েছিলাম যেগুলো গুগল ড্রাইভে তোমরা পেয়েছো, আমরা তা সলভও দিয়েছি। আমরা ফিজিক্সটা শুরু করতে চাই। জাস্ট কিছু আলোচনা করে দেখাবো যে একটা বুয়েট কোচিং এর আলোচনার স্টাইল, ক্লাসে ডিসকাশন কেমন হয়, আমরা কিভাবে পড়াই, কোন ধরনের স্ট্যান্ডার্ড ম্যাথগুলো করানো হয়, কোন আলোচনাগুলো না করলেই না এরকম। হ্যাঁ, একটা বুয়েট কোচিং এর ক্লাস 3 ঘন্টা হতে পারে। 3 ঘন্টা ক্লাস আমরা নিব না এখন, জাস্ট অল্প কিছু ক্লাস নিয়ে তোমাদের নতুন করে আবার কিছু প্রবলেমস দিব ফিজিক্স থেকে, যেগুলো তোমরা বাসায় বসে এই সময় সলভ করবে। আমি তোমাদের প্রতি আবারও স্বনির্বন্ধ অনুরোধ জানাই যে বাসায় বসে দয়া করে আমরা যে প্রবলেমগুলো দিচ্ছি সলভ করো, ভীষণ কাজে লাগবে। বারবার বলছি, প্রবলেমগুলো খুব কঠিন না, তবে প্রবলেমগুলো সলভ করলে তোমার কনফিডেন্স বাড়বে। প্রবলেমগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবে, আর আমরা তো সলিউশন দিয়েই দিচ্ছি, সমস্যা তো নেই। তুমি যদি 50% প্রবলেমও সলভ করতে পারো সেটাই তোমার অ্যাচিভমেন্ট। আর যেগুলো বাকি চেষ্টা করেছো সলভ হচ্ছে না, যেহেতু আমরা সলিউশন দিয়ে দিচ্ছি, দেখে বুঝে নিও, সমস্যা তো নাই। সো আমরা একদম অলস সময় কাটাবো না বাসায়। আমরা তোমাদেরকে গতিশীল রাখার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। তোমরা যাতে গতিশীল থাকো, আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারো, আমাদের প্রবলেমগুলো সলভ করো রেগুলার, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা অনেক দূর এগিয়ে যাও। আমরা বারবার বলে আসছি যে এই যে প্রতিকূল পরিস্থিতি করোনার কারণে, এটা হয়তো বেশি দিন আর থাকবে না। ধরো 1.5 মাস 2 মাস একটা সময় শেষ হবে, তখন যখন এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে এবং খুবই কম টাইমের মধ্যে আবার অ্যাডমিশন পরীক্ষা হবে, ওই মুহূর্তে নতুন করে প্রিপারেশন না কঠিন ব্যাপার। আমি বারবার বলেছি বিগত ভিডিওগুলোতে, আজকেও বলছি যে প্লিজ তোমরা আমাদের সাথে তাল মিলিয়ে কিছু আমি বারবার বলছি কিছু, অনেক না, কিছু এক্সট্রা জিনিস প্র্যাকটিস করে রাখো। তাতে তোমার এইচএসসি পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না, বরঞ্চ তোমার কনফিডেন্স লেভেল খুব ভালো অবস্থায় চলে যাবে। আমরা একটা ক্লাসের ডেমো দেখবো বুয়েট কোচিং এ আসলে আমরা কি স্টাইলে পড়াই, কেন বুয়েট অ্যাডমিশন কোচিং এর লেকচার একটু ডিফারেন্ট, কেন সেটা একাডেমিক লেকচারের মতো না। আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক কোচিং এ বা অনেক স্যারের কাছে পড়েছি, ওই পড়ার স্টাইলের থেকে একটা বুয়েট ভর্তি কোচিং এর লেকচারের স্টাইল কেন ডিফারেন্ট, কেন স্পেশাল, এটা একটু বুঝার ব্যাপার আছে। আমরা কোন ডাইমেনশনে যে পড়াই, কোন ডাইমেনশনে যে তোমাকে শিখতে হবে, এটা একটু জানার ব্যাপার আছে। আমরা তার একটা টাচ তোমাদের দিতে চাই। ধরো আমরা তোমাদের আজকে যে প্রবলেমস গুলো দিব, আমরা আমাদের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে যেই ড্রাইভের লিংকে যে প্রবলেমস গুলো আমরা দিব, সেগুলো নিউটনিয়ান মেকানিক্স এর। এটা এত বড় একটা চ্যাপ্টার। আমি যখন বুয়েট অ্যাডমিশন কোচিং এ নিউটনিয়ান মেকানিক্স পড়াই, আমি ক্লাসের শুরুতেই বলি যে 5-6 ঘন্টার লেকচার। অনেকে ঠিক মাথায় নিতে পারে না যে 5-6 ঘন্টা ধরে আবার এই চ্যাপ্টারে কি ম্যাথ করানো হবে, কিন্তু আমি বলি আসলে লেকচারটা 10 ঘন্টা হতে পারে। মানে এত ভেরিয়েশনের ম্যাথ আছে নিউটনিয়ান মেকানিক্সে। অনেকের কাছে ব্যাপারটা খুবই হাসি। অনেকে ভাববে যে কি বলে, শুধু ম্যাথ পড়ালে আবার 10 ঘন্টা লাগে নাকি? এত ভেরিয়েশন, ট্রাস্ট মি, এতটাই ভেরিয়েশন যার ম্যাক্সিমামটা আমরা জানিই না, হয়তো আমরা প্র্যাকটিস করিই নাই। প্র্যাকটিস না করলে কখনোই কার্যক্ষেত্রে যে আউটপুট পাওয়া কঠিন ব্যাপার। আগে থেকে যদি খুব শক্তভাবে প্র্যাকটিস করা যায়, ভেরিয়েশন গুলো সবসময় স্টুডেন্টদের একটা কথা বলি, বুয়েট অ্যাডমিশন কোচিং এর ক্ষেত্রে যারা বুয়েট, আমি এই কথাটার সঙ্গে বলে রাখি, বুয়েট কোচিং মানে বুয়েট কোচিং না। আমি নিজেও যখন বুয়েট ভর্তি কোচিং করেছি, এক প্রিপারেশন দিয়ে ঢাকা ভার্সিটিতে অনেক উপরে চান্স পেয়েছি। এটা এমন একটা প্রিপারেশন যেটা তোমার বেসিক এতটাই স্ট্রং করবে, অ্যাডমিশন পরীক্ষা এখন তুমি যেখানে ইচ্ছা দাও, সব জায়গায় বেসিকের খেলা। সো বেসিক এতটাই স্ট্রং হবে। অনেকে ভাবে যে বুয়েট কোচিং এত কঠিন ম্যাথ পড়ায়, তাহলে এটা আবার আমার ঢাকা ভার্সিটির এমসিকিউতে কি কাজে লাগবে? এখন তো ঢাকা ভার্সিটিতে বড় প্রশ্ন আছে, কিন্তু আসলে বেসিকটা কি স্ট্রং করা হয়, এটা হচ্ছে মূল কথা। ওই স্ট্রং করলে তোমার সব জায়গার অ্যাডমিশন টেস্ট এমনিতেই ভালো হয়ে যায়। তো আমরা যেটা বলছিলাম যে কোন একটা চ্যাপ্টার যেমন নিউটনিয়ান মেকানিক্স, হ্যাঁ, এটা যখন আমরা
প্র্যাকটিস করব বা আমরা এটা সলভ করব, কতগুলো ডাইমেনশন বা কতগুলো ভেরিয়েশন সেখানে আছে, এইটা পিক করা তোমার কাজ। তুমি এইটা পিক করবা যে এই চ্যাপ্টারে 30টা নাকি 40টা নাকি 50টা ভেরিয়েশন আছে, এবং প্রতিটা ভেরিয়েশন থেকে কমসে কম একটা করে ম্যাথ করলে অ্যাটলিস্ট তোমার আইডিয়া থাকবে যে ম্যাথের ভেরিয়েশন গুলো কেমন আর সেগুলো কিভাবে সলভ করতে হয়। আমি কত বেশি ম্যাথ করেছি তার থেকেও বেশি জরুরি হচ্ছে আমরা কত বেশি ভেরিয়েশন সলভ করব। আমি একটা ব্যাপার একটু হাইলাইট করি আমার লেকচারের শুরুতে। আমরা তো আসলে কমপ্লিট লেকচার দিচ্ছি না, আমরা জাস্ট কয়েকটা টাইপ নিয়ে একটু হয়তো আলোচনা করব, কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো যেগুলো ডিফারেন্ট, আমরা হয়তো ওইভাবে প্র্যাকটিস করি নাই। এবং একটা কথা অ্যাডমিশনের ক্ষেত্রে বলেই রাখি, কি বইতে আছে কি নাই এই হিসাব নিকাশ করে অ্যাডমিশনের প্রিপারেশন হবে না। হ্যাঁ, তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে টিচার তোমাকে গাইড করবে, যারা অনেক এক্সপেরিয়েন্সড, যারা বিগত দিনে অনেক ক্লাস নিয়েছে, যারা নিজেরা বইতে চান্স পেয়েছে, তোমাকে গাইড করবে প্রতি মুহূর্তে, এবং সেই গাইডেন্স মেনে তোমাকে চলতে হবে। দেখো, ফ্রিকশন, যেটাকে বাংলায় বলে ঘর্ষণ, আমরা এইটাকে এইচএসসি তে খুব একটা হাইলাইট করি না, বাট এইটা মেকানিক্সের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। যেমন ধরো একটা সারফেসের উপরে কোন একটা বডি আছে, সেটাকে এফ বা পি ফোর্সে তাকে টানা হচ্ছে, অপোজিটে অবশ্যই ফ্রিকশন ফোর্স কাজ করবে। ধরো আমি এই বডিটাকে টানছি কিন্তু সে চলে না, সে মুভ করে না, তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন, বাংলায় বলে স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণে আমি একে টানবো কিন্তু সে চলবে না, নিচের দিকে অবশ্যই কাজ করবে তার ওয়েট mg, আর রিঅ্যাকশন ফোর্স হচ্ছে r। এখন এই স্থিত ঘর্ষণের মধ্যে ম্যাথমেটিক্স যেটাকে ইউজ করা হয় তাকে বলে সীমান্তিক স্থিত ঘর্ষণ, ইংলিশে বলে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন বা বাংলায় বলে সীমান্তিক স্থিত ঘর্ষণ। সীমান্তিক স্থিত ঘর্ষণ হচ্ছে আমি এমন একটা ফোর্সে এই বডিটাকে টানবো, সে চলবে না বা চলার উপক্রম হবে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চলার উপক্রম হবে, মানে চলবে চলবে ভাব, কিন্তু এখনো চলবে না, মানে থেমে থাকার একদম লাস্ট কন্ডিশন। থেমে থাকার লাস্ট কন্ডিশনে আমরা এই ইকুয়েশনটা লিখতেই পারি, P = Fs। তো ফ্রিকশন, যদি তুমি ফ্রিকশনের ম্যাথ করতে চাও, অনেক বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে ইসাক স্যারের যে ফিজিক্স বই ছিল সেখানে ফ্রিকশনের একটা আলাদা চ্যাপ্টারই ছিল, অনেক ভেরিয়েশনের ম্যাথ ছিল। যত দিন গেছে বর্তমানে এসে ফ্রিকশনের আলাদা চ্যাপ্টার তো অবশ্যই নাই, নিউটনিয়ান মেকানিক্স থেকে এই অংশটা অলমোস্ট নাই হয়ে যাচ্ছে, কিন্তু এটা ছাড়া আসলে আমরা মেকানিক্সকে চিন্তাই করতে পারি না। দেখো, এই যে Fs এবং r, এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যদি আমরা একটা রেজাল্টেন্ট ভাবি যেটা ডায়াগোনালি মানে কর্ণ বরাবর কাজ করবে, রেজাল্টেন্ট r এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে θs, এটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল, বাংলায় বলে স্থিত ঘর্ষণ কোণ। স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল বাংলায় বলে স্থিত ঘর্ষণ কোণ। কেন এই বেসিক গুলো পড়াচ্ছি? কারণ আমরা খুব পরিচিত না, আমরা যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছি আমরা ফ্রিকশন নিয়ে খুব একটা স্টাডি করি নাই। আমি তোমাদের একটু আলোচনা করে দুইটা ম্যাথ দেখাবো। দেখো, Fs কে যদি প্যারালাল এই ভেক্টরটাকে এখানে আমরা চিন্তা করি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা লিখতে পারবো tan θs হচ্ছে Fs/r। tan θs Fs/r। এই tan θs কে বলা হচ্ছে μs। μs কে আবার বলে স্থিত ঘর্ষণ সহগ। স্থিত ঘর্ষণ সহগ অথবা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ সহগ, খুব ইম্পর্টেন্ট টার্ম। তাহলে আমরা কি বলেছি যে লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনে আমরা যখন এই বডিটাকে টানবো সে চলবে না, বাট চলবে চলবে ভাব, মানে থেমে থাকার একদম লাস্ট কন্ডিশন। সেই ক্ষেত্রে আমরা লিখতেই পারি P = Fs। ফ্রম দিস ইকুয়েশন আমি লিখতে পারবো Fs = μsr। Fs হচ্ছে μsr। তাহলে আমরা এইখানে এমনটা লিখতে পারি P = Fs
ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এস আর। আবার দেখো আর ইজ ইকুয়াল টু এমজি, তার মানে আমরা এটাকে লিখতে পারবো মিউ এস এমজি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। মূলত তোমরা ক্লাস 9 10 এর বই যদি দেখো বা এইচএসসি এর বই দেখো, ফ্রিকশন অনেক ধরনের লেখা আছে, বাট ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা দুইটা ফ্রিকশনকে হাইলাইট করি অলওয়েজ, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। মানে কোনো একটা গাড়ি বা কোনো একটা বডি মুভমেন্টের কারণে যে ফ্রিকশনটা তৈরি হয় সেটাকে বলে ডাইনামিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। জাস্ট একটু খেয়াল করো, এখানে যদি এই বডিটা মুভ করতে শুরু করে, যদি চলতে শুরু করে, তাহলে এখানে যে ফ্রিকশনটা কাজ করবে তাকে আমরা লিখবো এফ কে। মানে বডি মুভ করার কারণে যে ফ্রিকশনটা তৈরি হলো তাকে আমরা বলবো গতীয় ঘর্ষণ, তাকে আমরা লিখবো এফ কে দিয়ে। এটা হয়ে যাবে এফ কে, এইখানে ইকুয়েশন হয়ে যাবে মিউ কে ইজ ইকুয়াল টু tan থিটা কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ইকুয়েশনের স্ট্রাকচারটা সেম থাকে, শুধু মিউ কে tan থিটা কে এফ কে এমন হয়ে যায়। এবং তখন পি ফোর্সের টানে এটা চলতে শুরু করবে, যদি চলতেই শুরু করে আমি কিন্তু লিখতে পারবো পি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম। কারণ অবশ্যই তখন পি ফোর্সটা এতটাই বেশি থাকবে যে ফ্রিকশন ফোর্সকে ওভারকাম করে সে সামনের দিকে যাবে। সো রেজাল্টেন্ট ফোর্স হবে পি মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এবং ফ্রম দিস ইকুয়েশন দেখো আমরা এফ কে ইজ ইকুয়াল টু লিখতে পারবো মিউ কে আর, পি মাইনাস মিউ কে আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই ইকুয়েশন গুলো জানলে আমরা ফ্রিকশনের ম্যাথ হ্যান্ডেল করতে পারবো, আমাদের সমস্যা হবে না। আরেকটা টার্ম আছে, এটা এখনকার সব বইতে ম্যাক্সিমাম বইতে পাওয়া যায় না, দুই একটা বইতে আছে, সেটাকে বাংলায় বলে নিশ্চল কোণ। ফ্রিকশনের ম্যাথ সলভ করতে গেলে এই টার্মটাও তোমাকে জানতে হবে, যাকে ইংলিশে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে, ধরো কোন একটা ইনক্লাইন্ড প্লেন আনত তল, তার উপরে কোন একটা বডি আছে, এই সারফেসের উপর এমন একটা বডি আছে যেই বডিটা পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়ে না। যেই অ্যাঙ্গেলে ইনক্লাইন হলে এই বডিটা পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়ে না, তার মানে আলফার ভ্যালু যদি আরেকটু বাড়াই, যদি সারফেসটা আরেকটু এমন হয়ে যায় এটা পড়ে যাবে স্লিপ করে, তার মানে অ্যাঙ্গেল অফ রিপোজ এমন একটা অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকলে কোন সারফেস, একটা বডি তার উপর থেকে নিচের দিকে পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়ে না। তাহলে এই যে অ্যাঙ্গেল অফ রিপোজ আমরা মনে রাখবো, এই অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে থিটা এস এর সমান। আমরা একটু আগে বলেছি থিটা এস কি জিনিস, থিটা এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ আর ওই সারফেসের স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল অলওয়েজ কি হয়, সমান হয়। এই ইনফরমেশনটা আমাদের ভীষণ কাজে লাগবে। আমরা একটা ম্যাথ দেখবো, যে ম্যাথের ক্যালকুলেশন খুবই ছোট কিন্তু ম্যাথটা খুবই স্পেশাল। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বইতে, অ্যাটলিস্ট 3-4টা বইতে, বিভিন্ন দেশের বইতে আমি ম্যাথটা পেয়েছি, হুবহু ম্যাথ। এবং এটা অনেক বছর আগে ইসাক স্যারের বইতে ছিল। ছোট একটা ম্যাথ, কিন্তু ম্যাথটার জন্য অনেক কিছু চিন্তা করতে হয়। বলেছে স্ট্যাটিক ফ্রিকশনের যেটা কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে 1/√3। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে যে একটা স্ফিয়ার, এটা একটা গোলক, একটা স্ফিয়ার, তার ভিতরে ধরো এই গোলক একটা হার্ড সারফেসের উপরে আছে, ভিতরে একটা সলিড কোন একটা বডি আছে, ধরো একটা ছোট একটা বস্তু আছে, একটা পাথর বা কিছু একটা, এই যদি মুভ করে, ধরো এই বলটা, এটা একটা বল ধরে রাখা, স্ফিয়ার একটা বল, সে যদি লেফট সাইডে এদিকে যদি মুভ করে, তাহলে এটা কোথায় আসবে, এইখানে চলে আসবে। প্রশ্ন করেছে সে ম্যাক্সিমাম কত হাইটে থাকতে পারে, যে আরেকটু হলেই স্লিপ করে নিচে পড়ে যাবে। দেখো এটা যদি আরো ঘুরতে থাকে, এ আরো উপরে উঠবে, আরো ঘুরলে আরো উপরে উঠবে, এরকম ম্যাক্সিমাম কত উপরে সে উঠতে পারে। তার মানে আমি ধরলাম যে ম্যাক্সিমাম সে এই পয়েন্টে আসতে পারে, আমরা এই হাইটটাকে বললাম এইচ। তোমাকে ক্যালকুলেট করতে বলেছে এইচ এর আউটপুটটা কত হবে, যেখানে তার রেডিয়াস হচ্ছে আর, আমরা ধরলাম এটা হচ্ছে সেন্টার, আমরা একটু কানেক্ট করে দিলাম, এইটুকু কানেক্ট করে দিলাম, এইখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, সে এই পয়েন্টটা হচ্ছে সি, ধরো এটা হচ্ছে সিএন, এটা হচ্ছে আর। তাহলে প্রশ্নে বলেছে
তার রেডিয়াস সিও ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল আর। তাহলে আমাকে এক্সপ্রেস করতে হবে যে এই স্ফিয়ার বা এই গোলকটা যদি ঘুরতে শুরু করে তাহলে এই যে অবজেক্ট, এই যে বডি, এটা কত উপরে উঠতে পারে। আমি ধরে নিলাম সে h পরিমাণ হাইটে উঠবে। যদি h পরিমাণ হাইটে উঠে থাকে তার এক্সপ্রেশনটা বের করতে হবে। এখানে অনেকগুলো বেসিক চিন্তার ব্যাপার আছে। আমি তোমাদের ক্লাসের শুরুতে কেন বলেছিলাম যে বুয়েট কোচিংটা খুব স্পেশাল। এই ম্যাথ কখনোই ঢাকা ইউনিভার্সিটিতে আসবে না, কখনোই না। বাট এই ম্যাথে এত চমৎকার বেসিক এবং চমৎকার কনসেপ্ট আছে যেটা প্র্যাকটিস করলে বা যেটা বুঝতে পারলে তোমার বেসিকটা এতটাই স্ট্রং হবে যে এই টাইপের যে কোনো কিছু আলোচনা আসলে তুমি তখন খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। দেখো, এই যে আমরা ধরে নিয়েছি বডিটা ম্যাক্সিমাম এতটুকু হাইটে উঠতে পারবে, আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকি। আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকলাম। সবাই দেখো, মিউ এস ইজ ইকুয়াল টু 1/√3। আমরা কিন্তু একটু আগেই লিখেছিলাম যে মিউ এস হচ্ছে tan থিটা এস। তাহলে tan থিটা এস যদি 1/√3 হয়, অবশ্যই থিটা এস হবে 30 ডিগ্রি। এবং আমরা একটু আগেই বলেছিলাম কোন সারফেসের জন্য যেটা স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল, ওটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে আমরা এটাকে বলতে পারবো আলফা, অ্যাঙ্গেল অফ রিপোজ। তোমরা একটু ভেবে দেখো, আমরা যে ট্যানজেন্ট বা স্পর্শক এঁকেছি এই পয়েন্টে, তোমরা ভুলে যাও স্ফিয়ারের কথা। এই স্ফিয়ার বা গোলক এখানে নাই। ধরে নাও এই স্ফিয়ারটা নাই, একটা ইনক্লাইন প্লেন, তার মধ্যে একটা বডি আছে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, অ্যাঙ্গেল অফ রিপোজ। এবং এই বডিটা এখানে বসে আছে। যদি কোনোভাবে আলফার ভ্যালু বেড়ে যায়, এই সারফেসটা একটু এমন হয়ে যায়, স্লিপ করে পড়ে যাবে। তার মানে এমন একটা অ্যাঙ্গেল যার জন্য এই বডিটা চুপ করে বসে থাকে, আর একটু বাড়লেই পড়ে যায়, পড়বে ভাব এরকম। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ আমরা বলতে পারি। চিন্তা করে দেখো, আমরা কিন্তু স্ফিয়ার নিয়ে ম্যাথ করছিলাম, বাট ট্যানজেন্ট এঁকে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ এর চিন্তায় চলে গেলাম। তাহলে ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এখানে আলফার ভ্যালু আমরা পেয়ে গেছি, যেহেতু মিউ এস দেওয়া ছিল, সেখান থেকে থিটা এস পেয়েছি, সেখান থেকে আলফা পেয়েছি। আলফা যদি 30 হয়, দেখো আলফা ইজ ইকুয়াল টু 30, এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা যদি 30 হয়, যেহেতু এই দুইটা লাইন প্যারালাল, ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও হবে 30। এবং দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, এবং এটা হচ্ছে এই ট্যানজেন্টের উপর রেডিয়াস হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব। সো অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে সবাই একটু খেয়াল করো, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ONC তে আমি অবশ্যই লিখতে পারবো tan 60 is equal to ON divided by NC. tan 60 is equal to ON by NC. অ্যাকচুয়ালি আমাদের tan 60 থেকেও আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ON। এখানে এইটুক যদি হয় H, খেয়াল করো এইটুক অবশ্যই H, যেহেতু এইটুক হচ্ছে রেডিয়াস, তাহলে আমরা এইটুককে লিখতে পারবো R মাইনাস H। ইফেক্টিভ আউটপুট tan 60 থেকেও আমরা ইফেক্টিভ আউটপুট পাবো যদি আমরা sin 60 নেই। sin 60 is equal to R minus H divided by R। সবাই দেখো, sin 60 is equal to লম্ব বাই অতিভুজ R minus H divided by এটা কিন্তু রেডিয়াস R। তাহলে sin 60 হচ্ছে √3/2, আমরা এটাকে লিখতে পারবো 1 minus H by R। তাহলে H by R is equal to 1 minus √3/2। তাহলে H is equal to 1 minus √3/2 into R। এটা হচ্ছে অ্যানসার। ম্যাথের প্রশ্নটা খুবই ছোট, কিন্তু এই ম্যাথটা চিন্তা করতে গেলে বা এই পর্যন্ত আসতে গেলে অনেক কিছু নিয়ে ভাবতে হয়। সো এই জিনিসগুলো আমরা হয়তো অনেকেই এইচএসসি তে করি না, আমার ধারণা অনেকেই এইচএসসি তে করি নাই। কিন্তু আমরা যখন বুয়েট অ্যাডমিশন কোচিং করব, ভর্তি কোচিং করব, তখন কিন্তু আমাদের এরকম স্পেশাল কিছু প্রবলেমস সলভ করতে হবে। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো দেখে ঘাবড়ানোরও কিছু নাই। আসলে লাইফের সব সময়ের সব টাইমগুলো তো খুব আরামে যায় না। যেমন এখন অনেকে খুব আরাম করছে, আবার যখন তোমার টার্গেট থাকবে বুয়েট, একটা পিরিয়ডে এসে তোমাকে পরিশ্রম করতেই হবে, তোমাকে কঠিন কঠিন ম্যাথ, তোমাকে খুব স্পেশাল ম্যাথ শিখতেই হবে তোমার বেসিক স্ট্রং করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য।
সবাই দেখো, আমরা নিউটনিয়ান মেকানিক্সে তো ফ্রিকশন নিয়ে একটা ম্যাথের এক্সাম্পল দিলাম, এবং ফ্রিকশন নিয়ে আরেকটা চমৎকার ম্যাথের এক্সাম্পল দেখো নিউটনিয়ান মেকানিক্স থেকে। ধরো একটা সার্কুলার শেপ মাঠ, এই মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় একটা গাড়ি চলছে, আমি কিন্তু রাস্তার ব্যাংকিং নিয়ে কথা বলছি না। তোমরা অবশ্যই চ্যাপ্টারে ব্যাংকিং পড়েছো, ব্যাংকিং সম্বন্ধে তোমরা সবাই জানো যে প্রসঙ্গটা কি, যে যখন 4 চাকার গাড়ি চলে, প্রাইভেট কার, বাস, তখন রাস্তাটাকেই বাঁকা দেওয়া হয়, হ্যাঁ, অথবা মোটরসাইকেল বা সাইকেল চললে সাইকেলকে বাঁকা দেওয়া হয়। ব্যাংকিং নিয়ে আমরা কথা বলছি না, আমরা এটা খুব সিম্পল ভাবে চিন্তা করি। একটা মাঠ, সার্কুলার শেপ মাঠ, তার ঠিক চারদিকে সার্কুলার শেপ রাস্তা হচ্ছে একদম সমান, রাস্তা কোনোভাবে ইনক্লাইন না, একদম সমান। ওই রাস্তায় একটা গাড়ি মুভ করছে, যখন এই রাস্তায় গাড়িটা মুভ করবে, প্রশ্ন করা হচ্ছে কি কন্ডিশনে গাড়িটা স্কিড করবে না, অ্যাক্সিডেন্ট হবে না। দেখো, কেউ যদি কখনো সার্কুলার শেপ মাঠের চারদিকে সার্কুলার শেপ রাস্তায় গাড়ি চালায় এবং মাঠের সাইজ যদি ছোট হয়, ছোট সার্কুলার শেপ, তাহলে কন্টিনিউয়াসলি তাকে টার্ন করাতে হয়, এবং প্যাসেঞ্জার যারা গাড়িতে বসবে তারা কন্টিনিউয়াসলি একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল, হ্যাঁ, কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স, তারা কন্টিনিউয়াসলি টের পাবে যে বাইরের দিকে ধাক্কা মারছে, সেন্টারের বাইরের দিকে, সেখানে স্কিড করার একটা টেন্ডেন্সি আসে। দেখো, বাইরের দিকে একটা ধাক্কা মারে, একটা স্কিড করার টেন্ডেন্সি আসে, তাহলে এইখান থেকে বাঁচাতে পারে কে? রাস্তার সাথে এই গাড়ির টায়ারের একটা ফ্রিকশন তৈরি হবে, সেই ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? ধাক্কা মারবে ওই দিকে, যে ধাক্কাটাকে আমি লিখতে পারবো mv²/r দিয়ে, mv²/r অথবা m⍵²r অপকেন্দ্র বল। আর এখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যে ফ্রিকশন ফোর্সকে আমরা লিখবো Fs। কার সাথে কার ফ্রিকশন? গাড়ির টায়ারের সাথে রাস্তার ফ্রিকশন। তো অনেকের মাথায় আসে হঠাৎ করে, আরে গাড়ি তো চলছে, গাড়ি চললে তো সেখানে ডাইনামিক ফ্রিকশন হওয়ার কথা, সেখানে স্ট্যাটিক ফ্রিকশন কেন? আসলে আমরা চিন্তা করছি যে গাড়িটা যাতে এই বরাবর না সরে যায়, এই বরাবর স্কিড না করে, এই কারণে স্ট্যাটিক ফ্রিকশন। আমরা এই বরাবর ফ্রিকশন নিয়ে ভাবছি না। তাহলে এইখানে এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে না, তার কন্ডিশন কি? তার কন্ডিশন হচ্ছে Fs যাতে অবশ্যই mv²/r এর চেয়ে বড় হয় বা অ্যাটলিস্ট সমান হয়। বড় হয় বা অ্যাটলিস্ট সমান হলে এই গাড়িটা বেঁচে যাবে, নাহলে এই গাড়িটা স্কিড করে বাইরের দিকে চলে যাবে। সবাই দেখো, আমরা দেখেছি Fs হচ্ছে μsr, mv²/r, r হচ্ছে mg greater than or is equal to mv²/r, mm আমরা ক্যান্সেল করে দিলাম, v² less than or is equal to μs rg, তাহলে v less than or is equal to √μs rg। এটা হচ্ছে কন্ডিশন, এবং এটাও একটা চমৎকার ম্যাথ। আমি অনেক রাইটারের অনেক বইতে, দেশি কি বিদেশি বই, আমি এই ম্যাথ পেয়েছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং চমৎকার একটা ম্যাথ। এবং বুয়েট কোচিং এর, বুয়েট অ্যাডমিশন কোচিং এর এটাই স্পেশালিটি। তোমরা দেখবে যে এই প্রবলেম দিয়ে এমসিকিউ তৈরি হচ্ছে, এই প্রবলেম দিয়ে কোন একটা ভার্সিটিতে এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছে। যখন তোমার এই ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন এই সংক্রান্ত কোনো এমসিকিউ হ্যান্ডেল করতে তোমার খুব সুবিধা হবে। অনেকে ভাবে যে বুয়েট কোচিং করব, সেখানে তো এমসিকিউ নাই, এত কঠিন কঠিন জিনিস। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে বুয়েট অ্যাডমিশন কোচিং এর ক্লাসে বেসিকটা এত সুন্দর করে ক্লিয়ার করা হয় যে তোমার কোনো কিছু আর বাকি থাকে না। আর একটা কথা সংযোজন করা দরকার, যে আমরা যখন বুয়েট অ্যাডমিশন কোচিং করাই, আমরা আসলে বর্তমানে লাস্ট 2 ইয়ার্স ধরে অন্য ডাইমেনশনে লেকচার নিয়ে গেছি, যে লেকচারে শুধুমাত্র এরকম কঠিন কঠিন প্রবলেম আলোচনা হয় তা না, আমরা এমসিকিউ কেও হাইলাইট করি, যাতে এই প্রিপারেশন দিয়ে যে কোনো ইউনিভার্সিটিতে চমৎকার ভাবে এক্সামে বসা যায়। দেখো, নিউটনিয়ান মেকানিক্সে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পুলি। নিউটনিয়ান মেকানিক্সে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পুলি, কিন্তু আমাদের এইচএসসি তে পুলি নাই। আমরা কিন্তু বই খুলে পুলি পাবো না, বাট
দুই একটা ভার্সিটিতে পুলি থেকে প্রশ্ন এসেছে এবং আসে। তো নিউটনিয়ান মেকানিক্স এর খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেমন লিফট, তেমনি দেখো তোমাদের বইতে লিফট নিয়ে খুব আহামরি আলোচনা নাই, বাট লিফট নিয়ে অনেক কিছু পড়তে হয়। ঠিক তেমনি পুলি নিয়ে কিছুই নাই, বাট পুলি পড়তে হয়। এবং মজার ব্যাপার, এখনকার ক্লাস 9-10 এর যে বই তোমরা খুলে দেখবে সেখানে পুলি আছে। সেখানে ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাজ ক্ষমতা শক্তির এক্সারসাইজে দেখবে এরকম পুলির একটা প্রবলেম দেওয়া আছে, কিংবা টেবিলের উপর পুলি। হ্যাঁ, এই পুলির প্রবলেমগুলো আমাদেরকে 9-10 এর স্টুডেন্টরা পড়ে, আমাদেরকে পড়তেই হবে, আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আমি তোমাদের যে প্রবলেমস গুলো আজকে দিব ড্রাইভে, তোমরা দেখবে সেখানে পুলির প্রবলেমস আছে। এটাকে বলে সিম্পল পুলি। একটা সিম্পল পুলি ধরো যখন ঝুলে থাকবে, দুই সাইডে টেনশন বা টান উপরের দিকে কাজ করবে। এটা নিয়মই, আমরা জানি ফিজিক্সে এরকম, মেকানিক্স এভাবেই ধরে, কোনো কিছু ঝুলে থাকলে টেনশন বা টানটা উপরের দিকে কাজ করে। এবং আমি ধরে নিলাম যে ফার্স্ট এটাকে m1 ধরে নেই, এর ম্যাসটাকে m2 ধরে নেই। সো নিচে এর ওয়েট হবে m1g, নিচে এর ওয়েট হবে m2g। পুরীর ক্ষেত্রে সবসময় ধরে নেওয়া হয় রশিটা হচ্ছে, মানে এর মধ্যে কোনো ইলাস্টিক প্রপার্টি থাকবে না, এটার ওয়েটলেস হবে, খুবই স্মুথ হবে, এরকম ধরে নেওয়া হয়। তো আমি ধরে নিচ্ছি যে m1 m2 থেকে বড়। m1 যদি m2 থেকে বড় হয়, ডেফিনেটলি এটা নিচের দিকে নেমে যাবে। এক্স ডাইরেকশনটা ধরো হচ্ছে a, এটাকে বলা হয় সাধারণ ত্বরণ বা কমন এক্স ডাইরেকশন, কারণ এটা যেই ত্বরণে নিচে নামবে এটা আবার সেই ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে এর ইকুয়েশন কি হবে? ইকুয়েশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, যখন এটা নিচের দিকেই নামলো তাহলে m1g ডমিনেট করবে, উপরের দিকে t কাজ করলে আমরা লিখবো m1g - t = m1a। আশা করি সবাই বুঝতে পারছো। এটা যদি নিচের দিকে নামে, t কাজ করছে উপরের দিকে, সো m1g - t = m1a। আর এই বডিটা হচ্ছে উপরের দিকে, তাহলে t যদি ডমিনেট করে, t - m2g = m2a। এবার আমি যদি দুইটা ইকুয়েশনকে যোগ করে দেই, এই দুইটা কেটে দিলে দেখো m1 - m2 * g = m1 + m2 * a। তাহলে এখান থেকে a = আমরা পাচ্ছি m1 - m2 divided by m1 + m2 * g। এটা মজার ব্যাপার, দেখো উপরে হচ্ছে m1 - m2, নিচে হচ্ছে m1 + m2, ইউনিট কিন্তু কাটাকাটি যাচ্ছে। সো g এর ভ্যালু তুমি যেভাবে বসাবা, লাইক g এর ভ্যালু 9.8, তাহলে আউটপুট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। সে g এর ভ্যালু 32, তাহলে মানে আউটপুট হবে ফিট পার সেকেন্ড স্কয়ার। আমরা যেভাবে বসাই, এটা হচ্ছে a এর ভ্যালু। সবাই দেখো, আমি যদি a এর ভ্যালু যে কোনো একটার মধ্যে বসাই, তাহলে আমি কি পাবো? আমি তখন আবার পাবো t এর একটা আউটপুট। আর আরেকটা টার্ম আছে যেটাকে বলে পুলির উপর চাপ। এই চাপ বলতে কিন্তু প্রেসার না, এই পুলির উপর চাপ বললে প্রেসার বোঝায় না, মানে পুলির নিজে কতটুকু ফোর্স ফিল করছে এটা বোঝায়। দেখো, এই পাশ থেকেও টি, এই পাশ থেকেও টি। দ্যাট মিন্স তুমি একটু ভাবো যে আমার গলায় একটা রশি দিয়ে, এই পাশে একটা 1 কেজি, এই পাশে একটা 2 কেজি ঝুলাই দিলাম, তাহলে আমার গলাটা দুইটার ভারী কিন্তু বহন করছে, এই পুলিটা দুইটার ভারী বহন করছে। তাহলে পুলির উপর চাপ, মানে পুলি যে ফোর্সটা ফিল করে সেটা সবসময় মনে রাখবা টি এর রেজাল্টেন্ট। দেখো দুইটা টি একই দিকে, সো টি এর রেজাল্টেন্ট কত হবে? 2t। এটা একটা টার্ম। সো টি এর একটা আউটপুট পেলে বসিয়ে দিলে সেখান থেকে আমরা আর এর আউটপুট পাবো। এবং এটা দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করা যায়, অনেক ধরনের চিন্তা করা যায়। তোমাকে এটা একটা সিম্পল প্রশ্ন, তোমাকে বলবো যে এরকম একটা সিস্টেমে কমন এক্সিলারেশন বা সাধারণ ত্বরণ কত হবে, আমরা খুব ইজিলি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি। বা তোমাকে জিজ্ঞেস করতে পারে, ধরো যখন তারা মুভমেন্ট, আমি একটু মুছে সুন্দর করে আঁকি, ধরো এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 3 কেজি। যখন তারা স্টার্ট করেছিল তখন তারা এই লেভেলে ছিল, বাট আফটার 2 সেকেন্ড, ধরো আমি ধরে নিলাম 2 সেকেন্ড পরে আমি যখন তাদেরকে অবজার্ভ করেছি, এ একটু উপরে উঠে গেছে, এ একটু নিচে নেমে গেছে। আমি যদি এই ইকুয়েশনে 5 কেজি আর 3 কেজি বসাই, সবাই দেখো 5 - 3 divided by 5 + 3 into g, তার মানে 2/8 into g, তার মানে g/4, তার মানে হচ্ছে 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এই পুলির ক্ষেত্রে কমন এক্সিলারেশন,
বা সাধারণ ত্বরণ, আমি যদি কমন এক্সিলারেশন পাই, তোমাকে জিজ্ঞেস করলো যে 2 সেকেন্ড পরে তাদের ভেলোসিটি কত। তাদের ভেলোসিটি কেন জিজ্ঞেস করবে? কারণ দুইটার ভেলোসিটি কি হবে? সেম হবে। এ উঠবে উপরের দিকে, এ নামবে নিচের দিকে। 2 সেকেন্ড পরে তাদের ভেলোসিটি v u + at। আমরা কিন্তু জি লিখতে পারবো না, জি না, কারণ মুক্তভাবে যে বস্তু মুভ করে, ফ্রিলি মুভ করে, তার জন্য জি। এ তো মুক্তভাবে না, এ তো ঝুলে আছে, সো তার জন্য এ হবে v 0 প্লাস এর ভ্যালু হচ্ছে 2.45 ইনটু 2 সেকেন্ড। তাহলে আমরা আউটপুট পাচ্ছি 4.9 মিটার পার সেকেন্ড। তার মানে আফটার 2 সেকেন্ড এই বডিটা 4.9 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিচের দিকে নামবে, এই বডিটা 4.9 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরের দিকে উঠবে। আবার তোমাকে বললো যে আফটার 2 সেকেন্ড তারা কতটুকু ডিসটেন্স মুভ করেছে, h ½ at²। আমরা এখানে যদি এর ভ্যালু বসিয়ে দেই এবং t এর ভ্যালু 2 সেকেন্ড বসাই, তাহলে আমরা পেয়ে যাব এর জন্য h যত, এর জন্য h তত। এগুলো সহজ, বাট ক্রিটিক্যাল কখন হয় জানো? ক্রিটিক্যাল হয় তোমাকে বললো আফটার 2 সেকেন্ড আমি কোন এক জায়গায় রশিটা কেটে দিলাম। আফটার 2 সেকেন্ড ধরো আমি একটা সিজার দিয়ে রশিটা কেটে দিলাম, কি হতে পারে একটু আন্দাজ করো, ভিজুয়ালাইজ করো। আফটার 2 সেকেন্ড আমি যদি রশিটা কেটে দেই, তাহলে কিন্তু এই বডিটা যে উপরের দিকে উঠছিল, তার যে উপরের দিকে ওঠার টেন্ডেন্সি, সে কিন্তু একটু উপরে উঠে তারপর এইভাবে নামবে, একটু উপরে উঠে নামবে। তাহলে ব্যাপারটা একটু আন্দাজ করো, যদি একটু উপরে উঠে নামে, সেই ক্ষেত্রে তার মুভমেন্ট গুলো কেমন, তার হিসাব নিকাশ গুলো কেমন, যেগুলো আমরা ডাইনামিক্স চ্যাপ্টার বা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়েছি। যদি একটু উপরে, তোমাকে বললো যে আফটার 2 সেকেন্ড আমি রশি কেটে দিলাম, দেন হালকা ভর যেটা, লাইট ওয়েট যেটা 3 কেজি, সে কতটুকু উপরে উঠবে। দেখো সেই উপরে ওঠাটা কিন্তু h max = u²/2g দিয়ে বের করা যায়। কারণ এখন আর তাকে কোনো কিছু টানে না, কেটেই তো দিয়েছি, তাহলে তার মধ্যে যা দম আছে, শক্তি আছে, ওটা দিয়ে একটু উপরে উঠে আবার নেমে যাবে। কতটুকু উপরে উঠবে দেখো h max এর ফর্মুলা। তাহলে এই যে অ্যানালাইসিস গুলো, এই অ্যানালাইসিস গুলো আমাদেরকে শক্তভাবে করতে হবে এবং এগুলো আমাদের বুঝতে হবে। আমি তোমাদের এই সংক্রান্ত প্রবলেম শিটে দিয়েছি। আবার কিছু প্রবলেম আমরা এমন ফেস করব, এটা কিন্তু ক্লাস 9 এর বইতে আছে। 9 এর স্টুডেন্টরা যেটা সলভ করে, তোমাদের সেটা পারতেই হবে। টেবিলের উপর একটা পুলি আছে কর্নারে, দেখো এইখানে একটা বডি আছে, ধরো তার ওয়েট হচ্ছে m1g, টেবিলে একটা রিঅ্যাকশন ফোর্স দেখাবে r, এখানে টেনশন কাজ করবে t, আর একটা বডি নিচে ঝুলে আছে, ধরো এর ওয়েট হচ্ছে m2g, এখানে টেনশন কাজ করবে t। তাহলে আগের মতো এখানে আমরা দুটো ইকুয়েশন আনবো। একটু ভেবে দেখো, যদি বডিটা নিচের দিকে নামে, আমরা অবশ্যই লিখতে পারবো m2g - t = m2a, আর এটা আসবে রাইট সাইডে মুভ করবে। কার জন্য? t এর জন্য তার মধ্যে একটা ত্বরণ হবে, এক্সেলারেশন হবে, সো t = m2a। আর এই ফোর্সটা রিঅ্যাকশন ফোর্স একটাকে ব্যালেন্স করবে। আমরা যদি এই দুটোকে যোগ করে দেই, সবাই দেখো m2g = m1 + m2 * a, so a = m2 / m1 + m2 * g। এটা হচ্ছে এর আউটপুট। ঠিক আগের আলোচনার মতো করে আমরা একটা সাধারণ ত্বরণ, কমন এক্সেলারেশন বের করেছি। আবার দেখো আমি যদি a এর ভ্যালু এখানে বসাই, আমি কিন্তু t এর আউটপুট পাবো m1 m2g / m1 + m2। তারপরে একটা কনসেপ্টের কথা বলেছিলাম, একটা টার্ম ছিল, সেটা হচ্ছে পুলির উপর চাপ, মানে কি পরিমাণ ফোর্স ফিল করবে পুলি। আমরা কি বলেছিলাম তোমাদের মনে থাকার কথা, যে টেনশনের রেজাল্টেন্ট, সবাই দেখো এই টেনশনটা ভালোমতো দেখো, এই টেনশনটা এইদিকে আর এই টেনশনটা এইদিকে, তাহলে তাদের রেজাল্টেন্ট কি ঠিক মাঝখান দিয়ে যাবে না? তার মানে আর হবে √t² + t², কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো এই ক্ষেত্রে r এর ভ্যালু হচ্ছে √2t। এইটুক তোমাকে জানতেই হবে, এইটুক পারতেই হবে। তাহলে এই সংক্রান্ত, টেবিলের উপর পুলি সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আমি বলেছিলাম যে এটা একটা ডেমো ক্লাস, মানে তোমাদের এই ফিল্ডটা দেওয়ার জন্য যে বুয়েট অ্যাডমিশন ক্লাসের ধরনটা কেমন, কেউ আগে করেছে কেউ করে নাই, এটা মেইন কথা না। একটা বুয়েট অ্যাডমিশন কোচিং এর ক্লাস বা একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস,
এভাবেই আগাতে থাকে, ধরো এভাবেই আগাতে আগাতে 3 ঘন্টা কিংবা এভাবেই আগাতে আগাতে 4 ঘন্টা, এবং তার সঙ্গে প্রচুর প্র্যাকটিস। আমরা বিগত দিনে দেখেছি যারা 3-4 মাস একটা সময় পাওয়া যায়, যদিও এই বছর অবশ্যই কম সময় পাওয়া যাবে, যারা প্রচুর প্র্যাকটিসের মধ্যে প্রতিটা দিন অতিবাহিত করে, 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিসের উপর রাখে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে যাতে অ্যাটেন্ডেন্স ভালো থাকে, যারা কখনো ক্লাসের একটা সেকেন্ড মিস করে না, যারা প্রতি মুহূর্তে পরামর্শ নিয়ে চলে আমাদের সাথে, তারা কখনোই ফেল করে না, তারা সবগুলো ভার্সিটিতেই একটার পর একটা চান্স পেতে থাকে। আমরা তোমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করার চেষ্টা করছি, তোমাদের গতিশীল করা, মানে আমরা চাচ্ছি তোমরা ডাইনামিক হও এখন থেকে। তোমরা এই অলস সময়টাকে অলস অবস্থায় রেখে দিও না দয়া করে, তোমাদের প্রতি বিনীত রিকোয়েস্ট। কারণ আমরা বিগত দিনে দেখেছি বোর্ড এক্সাম এভারেজ সবারই ভালো হয়ে যায়, সবাই জিপিএ 5 পেয়ে যায়, সমস্যা হয় না খুব একটা। বাট যারা ভালো পড়াশোনা করে, পরিশ্রম করে, জিপিএ 5 নিয়ে সমস্যা হয় না। মেইন প্রবলেম হয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে, এতটাই সিট কম, সেখানে একটা ধাক্কি চলে, তারাই অ্যাডভান্স হয়ে যায় যাদের আগে থেকে বেশ ভালো একটা প্র্যাকটিস করা থাকে। সবসময় স্টুডেন্টরা মনে রাখবে, পরিশ্রম তুমি করবে হয়তো 1 বছর 2 বছর, বাট প্রাপ্তির দিন কিন্তু একটাই, এবং ওই আনন্দটা আনপ্যারালাল। ওই আনন্দটা জন্যই কিন্তু আমরা এতটা পরিশ্রম করি, স্বপ্ন দেখি, দৌড়াই। এই দৌড়ের শেষ হবে একদিনে, যেদিন তোমার রেজাল্ট আউট হবে, তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে বা বুয়েটে তুমি চান্স পাবে। আমরা এই স্বপ্নের জন্যই এতটা পরিশ্রম করতে চাই, এবং আমি চাচ্ছি তোমরা এখন সেই পরিশ্রমটা কিছু অংশ করে নিজেদেরকে অ্যাডভান্স করে রাখো। তোমাদের অনেক ধন্যবাদ। এবং সামনের দিনে আমি আবারও বলে দিই, আমাদের এই ভিডিওতে আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব যে ড্রাইভে যে কোথায় এই প্রবলেমস গুলো তোমরা পাবা। আমরা কিছু প্রবলেমস দিয়েছি, উইদিন 2 days আমরা এটা সলভ দিব, আরো প্রবলেমস দিব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিসের মাধ্যমে দিন অতিবাহিত করবে। ধন্যবাদ।